অবশেষে শুরু হয়ে গিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বেশ বড় ব্যবধানেই পরাজিত হয়েছে পাকিস্তান। আজকে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই প্রতিবেশী ক্রিকেট পাগল নেশন বাংলাদেশ এবং ভারত। প্রতিটা আইসিসি টুর্নামেন্ট আসলেই এই বাংলাদেশ বনাম ভারত ম্যাচকে কেন্দ্র করে বাংলাদেশে বিশেষ করে কিন্তু বেশ উত্তেজনা দেখা যায়। এবং গত ১০ বছরের যদি আপনার পরিক্রমা লক্ষ্য করে থাকেন, বিশেষ করে ২০১৫ বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ এবং ভারতের যে ক্রিকেটে উত্তেজনা এটি কিন্তু বেশ বেড়েছে বলা যায়। বিশেষ করে ২০১৫ সালে আ যে অস্ট্রেলিয়ায় যে বিশ্বকাপ হয়েছিল অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে সেখানে বাংলাদেশ পরাজিত হয়েছিল ভারতের কাছে। এবং পরবর্তীতে আ যে ১৫ সালে তারপরে ভারত যখন বাংলাদেশ সফরে যায় এবং সেখানে কিন্তু মুস্তাফিজুর রহমানের আবির্ভাব ঘটে এবং যেখানে ভারত কিন্তু বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজে পরাজিত হয়। এর পরে যেগুলো দেখা গিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে আইসিসি টুর্নামেন্টগুলোতে কিন্তু আ বেশিরভাগ সময়ই ভারত কিন্তু আ বাংলাদেশকে বেশ বড় ব্যবধানে হেরেছে, বিশেষ করে ওয়ানডে টুর্নামেন্টগুলোতে। টি-টোয়েন্টিতে ২০১৬ সালে সেই যে এ বেঙ্গালুরুর যে স্মৃতি রয়েছে সেটি অবশ্যই ভোলার নয়। তারপরে ২০১৮ এশিয়া কাপে কিন্তু বেশ ক্লোজ একটি ম্যাচ বাংলাদেশ ফাইনাল ম্যাচটাই হেরেছিল। তো দেখা যাচ্ছে বেশিরভাগ সময় কিন্তু বেশ ক্লোজ ম্যাচ হয়েছে। যদিও ২০২৩ বিশ্বকাপে কিন্তু ভারত তুলনামূলক সহজভাবে বাংলাদেশকে হারিয়েছিল। আজকের এই ম্যাচ নিয়ে কিন্তু অনেক কথাই হচ্ছিল। বিশেষ করে বাংলাদেশ যখন পরাজয় বরণ করল আ প্রস্তুতি ম্যাচে, তারপরে কিন্তু অনেকেই বেশিরভাগ ক্রিকেট ভক্তরাই বলছেন, যেটি না আজকে সকালেও আমার পরিচিত একজনের সাথে কথা হলো, যে বাংলাদেশ কি বেশি ব্যবধানে হারবে নাকি কম ব্যবধানে হারবে? সেই নিয়ে আলোচনা হচ্ছে। অনেকেই মনে করছেন যে বর্তমান বাস্তবতায় যে ২ টিমের যে শক্তিমত্তা রয়েছে, সেটির বাস্তবতায় কিন্তু বাংলাদেশের জয়ের পাল্লা আর ভার কিন্তু অনেকটাই কম। তারপরেও ক্রিকেট অনিশ্চয়তার খেলা। যতটুকু অনিশ্চয়তা রয়েছে, যতটুকুই সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনাকে পুঁজি করে কিন্তু বাংলাদেশকে সর্বোচ্চ শক্তি দিয়ে লড়তে হবে। প্রস্তুতি ম্যাচে আমরা দেখেছি ব্যাটারদের ফর্মহীনতা, যেটি বাংলাদেশের গত কয়েক বছরের, যদি ভুল না করি, বাংলাদেশের ক্রিকেটের শুরু থেকেই যে ব্যাটিং বিপর্যয় বা ব্যাটিং ব্যর্থতা, ব্যাটিং ধারাবাহিকতার অভাব সেটি কিন্তু পরিপূর্ণভাবে রয়েছে। অবশ্যই টপ অর্ডার ব্যাটারদের কিন্তু আজকের ম্যাচে ভূমিকা রাখতে হবে। কারণ মিডল ওভারগুলোতে যদি ভারতীয় স্পিনাররা যদি আগ্রাসী ভূমিকা পালন করেন, তাহলে কিন্তু রান তোলা এবং উইকেট হাতে ধরে রাখা কিন্তু বেশ কঠিন হয়ে যাবে। অনেকেই বলছে যে দুবাইয়ে স্লো ট্র্যাক হবে এবং ভারত কিন্তু বেশ কয়েকজন স্পিনার কিন্তু সাথে করে নিয়ে গেছেন এবং যারা স্পিনাররা কিন্তু শুধুমাত্র বল হাতেই নয়, বেশিরভাগই যারা রয়েছেন তারা কিন্তু ব্যাট হাতেও পারদর্শী। এদের মধ্যে একজনের নাম আমি স্পেশালি বলতে চাই, বরুণ চক্রবর্তী। তিনি কিন্তু সর্বশেষ যে ইংল্যান্ড সিরিজ হয়েছিল সেখানে কিন্তু ইংল্যান্ডের ব্যাটাররা কিন্তু তাকে খেলতে যথেষ্ট বেগ পেতে হয়েছে তাদের, এবং তার নাস্তানাবুদ হয়েছে বরুণ চক্রবর্তীর হাতে। বাংলাদেশি ব্যাটাররাও কিন্তু এই ধরনের একটু আনঅর্থোডক্স স্পিন খেলতে খুব বেশি কমফোর্টেবল না। সো বরুণ চক্রবর্তী কিন্তু একটি এক্স ফ্যাক্টর হতে পারে ইন্ডিয়ার পক্ষ থেকে। প্রথমে অবশ্যই সৌম্য সরকারকে আজকে দায়িত্ব নিয়ে খেলতে হবে। তিনি প্রস্তুতি ম্যাচে ভালো একটি স্টার্ট পেয়েছেন কিন্তু রান আউট হয়েছিলেন। যদিও তিনি আ বেশ কিছুদিন ইনজুরিতে ছিলেন, রিকভার করছেন। দুবাইতে দিনের বেলা হয়তোবা যথেষ্ট গরম পড়তে পারে। যদিও সন্ধ্যার পরে ডিউ ফ্যাক্টরের কথা শোনা যাচ্ছে। আবার অনেকে বলছেন ডিউ হয়তোবা তেমন কাজে নাও লাগতে পারে। ফ্লাড লাইটে অভ্যস্ততার একটা বিষয় রয়েছে। যদিও পাকিস্তানের তুলনায় দুবাইয়ের ফ্লাড লাইট অনেকটাই বেটার। পাকিস্তানের ফ্লাড লাইটে কিন্তু অনেকেরই ফিল্ডিং করতে কিন্তু সমস্যা হচ্ছে, যেটা গতকালকে আমরা নিউজিল্যান্ড ম্যাচেও দেখেছি বাউন্ডারিতে কিছু ফিল্ডিংয়ে কিন্তু ফিল্ডারদের সমস্যা হয়েছে। আজকের ম্যাচে যদি উইকেটটা কেমন হয় সেটির উপর কিন্তু জয় পরাজয়ের নির্ধারণ হবে। উইকেট যেমনই হোক, যদি স্লো ট্র্যাকও হয় তারপরেও কিন্তু ভারতের জন্য এটা ফেভারেবল উইকেট হতে পারে। বাট স্লো ট্র্যাক হলে বাংলাদেশের জন্য কিছুটা হয়তো ফেভার হবে, রাদার দেন ফুললি ব্যাটিং ট্র্যাক যদি বানায় থাকে দুবাইতে, তাহলে কিন্তু বাংলাদেশের ব্যাটারদের বেশি সমস্যা হওয়ার কথা। কারণ বাংলাদেশ আমরা জানি যে সে এখনো কিন্তু ৩৫০ রানের যে অভ্যস্ততা সেটা আমাদের মধ্যে এখনো আসেনি। ব্যাটসম্যানদের অবশ্যই দায়িত্ব নিয়ে খেলতে হবে। টিম কম্বিনেশন অবশ্যই পিচ অনুযায়ী হতে পারে। ২ আমি প্রেফার করি পার্সোনালি ২ জন স্পিনার, রিশাদ এবং মেহেদী, এবং ৩ জন ফাস্ট বোলার। আর সাথে যদি মিডল ওভার সাপোর্ট দেওয়ার জন্য হয়তোবা সৌম্য সরকার এবং মাহমুদুর রিয়াদকে হাত ঘোরাতে হতে পারে। অবশ্যই ৫ বোলার নিয়ে ৫ বোলারের উপর ডিপেন্ড করে বোলিং লাইন আপ সাজানো কিন্তু অনেকটাই রিস্কি হয়ে যেতে পারে। এই কারণে আমার মনে হয় ৫ জন বোলারের পাশাপাশি অন্য ২ জন সাপোর্ট বোলার হিসাবে কিন্তু
আমাদের রাখতে হবে। অবশ্যই 4th এবং 5th বোলার কিন্তু আমাদের উইক পয়েন্ট হতে পারে। মিডল ওভারের ব্যাটিং এবং বোলিং দুটোই গুরুত্বপূর্ণ হবে এবং এই দুটিই আজকে আমার মনে হয় ব্যবধান করে দিবে। মিডল ওভারে বাংলাদেশ কেমন ব্যাট করে এবং বল করে সেটির উপর ডিপেন্ড করবে ম্যাচের ফলাফল। অতীতে আমরা দেখেছি, বিশেষ করে ভারতের সাথেও দেখেছি ম্যাচের শুরুতে অনেক আগ্রাসীভাবে দেখা যায় ব্যাটিং এবং বোলিংয়ে। আমি যদি সেই অনেক আগেকার কথাও বলি, আ বা ২০১৮ সালের সেই এশিয়া কাপ ফাইনালের কথাও যদি বলি, শুরুতে লিটন এবং মিরাজ কিন্তু একটি দুর্দান্ত ওপেনিং পার্টনারশিপ করেছিলেন। পরবর্তীতে কিন্তু সেটি তারা ধরে রাখতে পারেননি। সো এই ধরনের ইনকনসিস্টেন্সি ব্যাটিং এবং বোলিং যদি শুরুতেই দেখা গেল ২-৩ উইকেট হয়তোবা তারা ফেলে দিল, কিন্তু মিডলে গিয়ে তারা প্রচুর রান লিক করলো, মিস ফিল্ডিং করলো, ক্যাচ মিস করলো, তাহলে কিন্তু ম্যাচটি আর ধরে রাখা যাবে না। ভারত অনেক শক্তিশালী দল, তাদেরকে হারাতে হলে অবশ্যই প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে হবে। কোনো ক্যাচ ড্রপ করা যাবে না, যেগুলো ফিল্ডিং অনেক টাইট করতে হবে। ২ রানকে ৩ রানে যেন কনভার্ট করতে না পারে সেই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে ফিল্ডারদের। ব্যাটারদের মিডল অর্ডার ব্যাটার মুশফিকুর রহিম, তিনি কিন্তু অনেকদিন ধরেই সেরকম ফর্মে নেই, টাচে নেই। অনেকদিন ধরে ওয়ানডে ক্রিকেটের বাইরেও ছিলেন। তার জন্য মানিয়ে নেওয়াটা একটু হয়তো কঠিন হতে পারে। পার্সোনালি আমি তৌহিদ হৃদয়ের চেয়ে আমি জাকের আলী অনেককেই প্রেফার করব আজকের এই ম্যাচের জন্য। আপনাদের থিংকিং টসে জিতে কি নেওয়া উচিত সেটি কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। একাদশ কেমন হতে পারে সেই বিষয়ে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন। আমার মতে একাদশ অবশ্যই সৌম্য, তারপরে তানজিদ হাসান তামিম, মেহেদী মিরাজ, নাজমুল হাসান শান্ত, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম, জাকের আলী অনিক, মিরাজ, তারপরে রিশাদ হোসেন, তাসকিন, মুস্তাফিজুর রহমান। এরপরের যে লাস্ট পজিশন নাহিদ রানা অথবা তানজিম সাকিবের মধ্যে আমি এখনো শিওর না কাকে পিক করা যায়। তবে আমার মনে হয় নাহিদ রানাকে হয়তো এক্স ফ্যাক্টর হিসাবে পিক করা যেতে পারে। যদিও তানজিম সাকিব কিন্তু ব্যাট হাতে কিন্তু কন্ট্রিবিউট করতে পারেন শেষের দিকে। মোটামুটি আমার মনে হয় এই একাদশটি নিয়ে হয়তোবা আজ বাংলাদেশ টিম মাঠে নামবে। মুস্তাফিজুর রহমানও একটি এক্স ফ্যাক্টর হতে পারেন বাংলাদেশের ক্ষেত্রে, যদি স্লো ট্র্যাক হয় এবং মিডল ওভারগুলোতে কিন্তু মুস্তাফিজুর রহমানের বল খেলতে কিন্তু ভারতের ব্যাটারদের একটু সমস্যা হলেও হতে পারে। এই ছিল আজকের ম্যাচ নিয়ে ম্যাচ যে অ্যানালাইসিস। দেখা যাক ম্যাচ প্রিভিউ আরকি। কালকে হয়তোবা আবারও দেখা হবে ম্যাচের ফলাফল নিয়ে আপনাদের সাথে হয়তোবা কথা বলবো। যে কি ম্যাচে হয়েছে। সে পর্যন্ত আমি আশা রাখি অবশ্যই আমরা খেলা দেখব জয়ের প্রত্যাশায়। যদি জয় নাও হয়, যেটিই খুব স্বাভাবিক ২ দলের শক্তিমত্তা বিবেচনা করে, তাহলেও ভেঙে পড়ার কোনো উপায় নেই। পরবর্তী ২ ম্যাচে কিন্তু অবশ্যই ভালো করার সুযোগ রয়েছে। আজ এ পর্যন্তই।